আমন্ত্রিত অতিথি এবং অত্র সমাজের মুরব্বীগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র সমাজের সিনিয়র শিক্ষক জনাব সাইফুর রহমান উজ্জ্বল। আমি স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রাজবাড়ী সমাজের কিছু যুবকের উদ্যোগে আজকের আয়োজিত এই মজলিসের মূল লক্ষ্য ছিল সমাজ সংস্কারের লক্ষ্যে আজকের এই আয়োজন। এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাফেজ শফিউল্লাহ সাহেব, অত্র সমাজের সভাপতি জনাব সাহেদুল হক মিয়া, সহসভাপতি জনাব শরীয়তুল্লাহ মিয়া এবং সেক্রেটারি জনাব জালালউদ্দিন বাহার সাহেব সহ সামনে পিছনে এবং আমাদের খতিব সাহেব যারা আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকের এই বিষয়টা মূলত খুব গুরুত্বপূর্ণ বিষয়। সমাজ সংস্কারের অনেকগুলো দিক থাকে। অবকাঠামোগত সংস্কারে গেলে আপনি রাস্তাঘাট, পোল, কালভার্ট, সেতু এগুলি নিয়ে চিন্তা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো মানুষের মানবিক বিষয়গুলোর সংস্কার। মানবিক বিষয়গুলোর সংস্কারের খুব কঠিন এবং খুব জটিলতার বিষয়। এখানে আপনার অজ্ঞাতভাবে আপনার ভিতরে কুসংস্কার, কুধারণা এবং পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বিভিন্ন অপসংস্কৃতি ঢুকে আপনাকে পথভ্রষ্ট করবে। আজকের যুবকদের আয়োজিত এই আলোচনা সভা আমি যাহা বুঝতেছি মূলত এই বিষয়টা নিয়ে ওনারা সামনে আসছে। ওনাদের বিভিন্ন বক্তার কাছে ওনাদের বিভিন্ন এজেন্ডা আছে, আলোচনার বিষয় আছে। এগুলা আমাদের যারা বক্তা আছেন ওনাদের ধারাবাহিক বক্তব্যের মাধ্যমে উঠিয়ে আসবো। আপনারা যারা শ্রোতা আছেন তারা দেখবেন, শুনবেন এবং বোধগম্য হবেন। আমি একটা বিষয় করতে চাই, আমরা এখানে যারা আসছি সবার দায়িত্ব, সবার সেন্স সমান নয়। মানুষ হিসেবে আমরা সবাই সমান, কিন্তু অনুধাবন শক্তি, মনে রাখার শক্তি এবং একটা বিষয়কে ইমপ্লিমেন্ট করার শক্তি, মানে এটাকে বিকশিত করার শক্তি সবাই সমান নয়। তাই আমরা যারা এখানে আছি, যারা একটু জ্ঞানী গুণী আছি, যারা একটু ভালো করে শুনতেছি, বুঝতেছি, তারা এর পরবর্তীতে ওনাদেরকে একটু বিভিন্ন বিষয়ে ওনাদেরকে আপনারা হিন্টস দিতে পারেন, বিভিন্ন উপাদান, বিভিন্ন হিন্টস দিতে পারেন যে তোমরা এই বিষয়গুলোর দিকে কাজ করতে হবে, আগাইতে হবে। ঠিক আছে, এবার আসেন আপনার সংস্কারের প্রত্যেকটা বক্তা যারা আছেন তাদের বক্তব্য থেকে যে কি পয়েন্টগুলো আমি সার্ভিস প্রত্যেকটা বক্তার কাছ থেকে কিছু কি পয়েন্ট উঠিয়ে আসুন। কি পয়েন্টগুলো আপনারা যারা আয়োজক আছেন তারা এটাকে লিস্ট করে রাখবেন এবং সামনে আপনারা কাজ করার জন্য বা আপনাদের কী কী প্রসিডিউর আছে বা আপনারা কীভাবে আগাবেন সংস্কারের লক্ষ্যে, ওই ক্ষেত্রে আপনাদের এগুলো অনেক উপকার আসবে। এক, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সমাজ বৃহত্তর রাষ্ট্রের একটা ক্ষুদ্রতম অংশ, সমাজের আরও ক্ষুদ্রতম অংশ পরিবার, এবং রাষ্ট্র সমাজ সবখানেই আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো পরিবার। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে পরিবারের মা, বাপ, ভাই, বোন, পাশের ঘরের চাচা, চাচি, স্বাস্থ্য ভাই, কাজিন, এদের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। তারা স্কুলে থাকে, ৬-৭ ঘন্টা স্কুলে থাকে, ঠিক আছে, স্কুলে তারা শিখে, কিন্তু তারা পরিবারে শিখে এবং তারা এই বৃহত্তর সমাজের সবার কাছ থেকে শিখে। আমরা স্কুলে কি কোনো ছেলে মেয়েদেরকে বলি কখনো যে তুই স্কুলে এমনি কাটবে? কখনো বলি না। কিন্তু তারা যখন টিভি দেখে, টিভি দেখে যখন দেখে যে মেসি এভাবে কাটছে, তারা এভাবে চুলটা কাটে। আমাদের স্কুলে কি কোনো শিক্ষক আজ পর্যন্ত কোনো টিচার কি কাউকে বলছে যে তোমরা এ পর্যন্ত প্যান্ট পরো? কাউকে বলছে? যেহেতু আমাদের এই বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, প্লাস আমাদের পার্শ্ববর্তী আমার কিছু
এই অন্য ধর্মাবলম্বী আছে যেমন হিন্দু ধর্ম সম্প্রদায়, তারাও কিন্তু এসব উচ্ছৃঙ্খলাগুলোকে তাদের ধর্মীয়ভাবে কতটুকু কী আছে জানি না, তবে তাদের যেভাবে চলাফেরা তারা এগুলো এমন বেশি পছন্দ করে না। কিন্তু এই যে হাফ প্যান্ট পরার যে একটা প্রচলন শুরু হয়েছে, দেখেন আপনার এটা কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব। এটা কিন্তু এটাকে রুখতে হলে আপনি কিন্তু আমি স্কুলের শিক্ষক বলবো, ঠিক আছে, আপনার পিতা মাতা বলতে হবে যে তুই যেন এটা পরিচয় তো এটা কার উঠ করবো, কার ছেলে করবো, আমার শরম না, আমার লজ্জা না। বর্তমানে ইদানিং একটা অপসংস্কৃতি বাইরেছে আপনার এই হাফ প্যান্ট পরা। আমি 3/4 পরতে পারেন, 3/4 কোনো সমস্যা নেই, হাফ প্যান্ট পরাটা একটা আমাদের জন্য অপসংস্কৃতি। আমাদের এখানে আলেম খতিব সাহেব আছেন, আমাদের যেখানে ইমাম আছেন, আমার আরও 2-1 জন আলেম আছেন। আমি যতটুকু জানি নামাজ আপনার জন্য একটা নির্দিষ্ট সময়ে ফরজ, কিন্তু পোশাকের যে বিষয়টা, পোশাকের যে বিষয়টা এটা আপনার জন্য সবসময় ফরজ। আর আপনি হাফ প্যান্ট পরে হাঁটতেছেন, আল্লাহ মাফ করাক আপনি মারা গেলেন, তাহলে আপনার ওই মোমেন্টের ছবিটা কি এসলো? এভাবে আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি ঢুকতেছে। সংস্কৃতি বলতে আমরা অনেকে শুধু গান বাজনা বুঝি, আমোদ প্রমোদ বুঝি না। সংস্কৃতি আমরা আমাদের মানব জীবনে যা করি এবং আমরা উপভোগ করার জন্য যা করি সবই সংস্কৃতি। আমরা যেমন আরব দেশে যান, আপনার খাওয়ার সংস্কৃতি কি, তারা একটা দস্তরখানা বসে খাবো একসাথে খাওয়ার প্লেটে। আর আমাদের সংস্কৃতিতে কী ছিল যে আমরা একসময় বটনি পিছাই ফিডার উপরে বসে খেতাম, ঠিক আছে নি। এরপর আস্তে আস্তে কী ঢুকছে, ডাইনিং টেবিল ঢুকছে। এগুলো আস্তে আস্তে সংস্কৃতির পরিবর্তন হতেছে। সংস্কৃতি পরিবর্তনের কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো আপনার ধর্মের সাথে কন্ট্রাডিক্ট নয়, এগুলোকে আমরা রিসিভ করি বা সহজে রিসিভ করি বা এমন কিছু মনে করি না। কিন্তু যেটা ধর্মের সাথে কনফ্লিক্ট, আপনার বিশ্বাসের সাথে কনফ্লিক্ট, সেটাকে আপনি সিরিয়াসলি নিতে হবে। এভাবে আবার অনেকগুলা আমাদের যেমন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে বেশ কিছু সংস্কৃতি ঢুকতেছে, অপসংস্কৃতি। আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি ঢুকতেছে। এই অপসংস্কৃতিগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হলে আমাদের পরিবারগুলোকে সচেতন হতে হবে। এবং আমরা যারা সমাজের কিছু ওয়াইস পার্সন আছি বা লিডিংশিপ পার্সনে আমরা যারা আছি, আমাদেরকে একটা জিনিস, আমাদের মুহতারাম যিনি আছেন ইমাম সাহেব, ওনাকে আমরা একটু ইনফরমেশন দিলে জুমার আগে, উনি ওটার উপর 2-4টা কথা বললেন, তাহলে আমরা কী হলাম, আমাদের মধ্যে একটা কনট্রাস্টের সৃষ্টি হলো। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় ওনারা দিচ্ছে এটাই যে অপসংস্কৃতি রোধে করণীয় কী। অপসংস্কৃতি বলতে তো আমাদের এখানে অনেক অপসংস্কৃতি আছে। আপনি গায়কের অনুষ্ঠানে যান, অপসংস্কৃতি আছে। আপনি মেয়ে দেখতে যান, অপসংস্কৃতি আছে। একটা মেয়ে দেখতে যাবেন আপনি, অপসংস্কৃতি। কি অপসংস্কৃতি? আমরা 10 জন লোক গেছেন, কোনো প্রয়োজন নেই। একজন মহিলা বা 2জন মহিলা ছেলের সাথে, যার সাথে মারাম সম্পর্ক, উনি যাবো বা একটা ছেলে দেখবো শেষ, কিন্তু আপনি 10 জন লোক গেছেন, এটা তো আপনার একটা অশ্লীল সংস্কৃতি। এভাবে এগুলোকে আমরা অনেক সময় কিছু মনে করি না। যেমন গায়কের অনুষ্ঠানে যান, আপনার একটা উচ্ছৃঙ্খল সংস্কৃতি। এভাবে অপসংস্কৃতিগুলো আমাদের সমাজে ঢুকতেছে। এটা ঢুকার একমাত্র কারণ হলো আমরা গা ভাষা দিতেছি। আমাদের একটা প্রবণতা আছে নো বলা। কেউ না বললে খুব রাগ হয়, এই মিয়া না করছে কেন। কেউ অভিযোগ করছে, সমালোচনা করছে, খুব রাগ হয়, এই মিয়া সমালোচনা করলো কেন। নো, আপনাকে না বলতে হবে, না বলার সংস্কৃতি সৃষ্টি করতে হবে। আপনাকে সমালোচনা করতে হবে, যৌক্তিক সমালোচনা আপনি কেন করবেন না? আপনি গীবতের দোয়া দিবেন, গীবত কখন হয়? আপনি গীবতের বিষয়ে আজকে আমি হয়তো থাকুন না, আমার আম্মাকে নিয়ে চলে যাবো, আপনার সাথে আমার সাথে একটা কনফ্লিক্ট আছে, আমি বিষয়টার আগে খবর তৃতীয় কারো কাছে বলতে পারি, এটা গীবত কেন হবে? গীবতের বিষয়ে আমাদের মুহতারাম সাহেব আজকে একটু ক্লিয়ার করবেন। আমরা কেউ এখানে প্রত্যেকটা মানুষ বলতে ভুল এবং অন্যায় আমাদের প্রতিনিয়ত আছে। আপনার অভিযোগ থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, নো বলার অভ্যাস করতে হবে। যেমন আজকে আমরা এখানে যে একটা গেট টুগেদার করছে, আলহামদুলিল্লাহ সুন্দর একটা গেট টুগেদার হয়েছে। এ ধরনের গেট টুগেদার জন্য আমাদের যুব সমাজে যারা আছেন, যারা এই দায়িত্বটা নিচ্ছে, তাদেরকে বিশেষ করে যারা পিছন থেকে সহযোগিতা করছে, প্যাট্রোনাইজ করছে, টাকা পয়সা দিছে, তাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা পোষণ করলাম। এবং আপনাকে নো বলার অভ্যাস সৃষ্টি করতে হবে। আপনার সন্তানের সাথে হোক, ছেলের সাথে হোক, যার সাথে হোক, কেউ একটা অন্যায় কাজ করছে, তাকে আপনি বলতে হবে, তার গার্জিয়ানকে বলেন। তো যাই হোক, আর একটা বিষয় হলো আমাদের প্রত্যেকটা সমাজের রাজনৈতিক মতভেদ আছে। রাজনৈতিক মতভেদের একটা বিষয়টা হলো দেখি, প্রত্যেকটা লোক তার মতবাদকে সুপ্রিম মনে করে। কেউ মনে করে না আমি ইনফেরিয়র।
সবাই মনে করে যে আমারটা উৎকৃষ্ট, সেই জন্য তার মতবাদকে সে সমাজে প্রচার করে এবং সে সমাজে রোল করতে চায়। কিন্তু তাই বলি আমাদের মধ্যে বিতর্ক থাকতে পারে, আমাদের মধ্যে সহনশীল মানসিকতা থাকতে হবে, একে অপরকে মেনে নেওয়ার প্রবণতা থাকতে হবে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং যারা আছেন সবার প্রতি শুভেচ্ছা সালাম দিয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।